কখনো ভেবে দেখেছো এই যে মাইকে কথা বলতে গেলে হঠাৎ করে কেমন একটা চিঁ করে তীক্ষ্ণ আওয়াজ হয়? হুম, ফিডব্যাক যাকে বলে আর কি। ঠিক। অথবা ধরো গাড়ির ক্রুজ কন্ট্রোল, সেটা নিজে থেকেই কিভাবে একটা নির্দিষ্ট স্পিড ধরে রাখে। এই দুটো ঘটনার পেছনেই কিন্তু এই ফিডব্যাক জিনিসটা কাজ করছে। একদম। আজ আমরা এই ফিডব্যাক নিয়েই আলোচনা করব, বিশেষ করে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার আর অসিলেশন নিয়ে। আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে শেয়ার করা পাঠ্যপুস্তকের কিছু অংশ। হ্যাঁ, ইডিসি বুক 1.pdf থেকে। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের পারফরমেন্সকে তার ক্ষমতাকে বাড়াতে পারে, তেমনি আবার কিভাবে সেটা ভাইব্রেশন বা অসিলেশনও তৈরি করতে পারে। ঠিক বলেছ। ফিডব্যাকের মূল আইডিয়াটাই হলো আউটপুট সিগন্যালের একটা অংশকে আবার ইনপুটে ফিরিয়ে আনা। তো এর দুটো প্রধান ধরন আছে। হ্যাঁ। একটা হলো পজিটিভ ফিডব্যাক, যেটা ইনপুট সিগন্যালকে আরও বাড়িয়ে দেয়। এটা সাধারণত অসিলেটর বানাতে কাজে লাগে। আচ্ছা, মূলত এটাই ব্যবহার করি। তাহলে নেগেটিভ ফিডব্যাক দিয়ে শুরু করা যাক। এটা ঠিক কিভাবে একটা অ্যাম্প্লিফায়ারকে ইমপ্রুভ করে? দেখো, অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, গেইন স্টেবিলিটি বা লাভের স্থিতিশীলতা বাড়ে। ধরো তাপমাত্রা বা সাপ্লাই ভোল্টেজ একটু আধুটো বদলালো, তাহলেও অ্যাম্প্লিফায়ারের গেইন বা লাভ সহজে পাল্টায় না। অনেকটা বাড়ির এসি বা থার্মোস্ট্যাটের মতো আর কি। বাইরের তাপমাত্রা যাই হোক, ভেতরের টেম্পারেচারটা ধরে রাখে। ও আচ্ছা, বেশ ভালো উদাহরণ। আর আর কমে যায় বিকৃতি বা ডিস্টর্শন। অ্যাম্প্লিফায়ারের ভেতরে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ বা হারমোনিক্স তৈরি হয়, নেগেটিভ ফিডব্যাক সেগুলোকে অনেকটা কমিয়ে দেয়। অনেকটা নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মতো বাইরের আওয়াজ কমিয়ে দেয়। একদম ঠিক তাই। আরেকটা গুরুত্বপূর্ণ উন্নতি শুনেছিলাম, ব্যান্ডউইথ বেড়ে যায়। হ্যাঁ, ব্যান্ডউইথ বাড়ে। অ্যাম্প্লিফায়ারটা আগের চেয়ে অনেক বেশি ফ্রিকোয়েন্সি রেঞ্জে ভালোভাবে কাজ করতে পারে। ব্যাপারটা ধরো, রাস্তা চড়া করলে যেমন বেশি গাড়ি সহজে চলতে পারে, সেরকম। বাহ, দারুণ অ্যানালগ। আর নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ইনপুট আর আউটপুট ইম্পিডেন্সকেও পাল্টে দেয়। সার্কিটের প্রয়োজন অনুযায়ী এই ইম্পিডেন্স বাড়ানো বা কমানো যায়। এটা তো খুব দরকারি অন্য সার্কিটের সাথে মেলানোর জন্য। হ্যাঁ, কিভাবে ফিডব্যাকটা কানেক্ট করা হচ্ছে তার ওপর নির্ভর করে এটা বাড়ে বা কমে। তাহলে যদি এক কথায় বলি, নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের কোন কোন বৈশিষ্ট্যকে উন্নত করে? মূলত লাভ স্থিতিশীল করে, বিকৃতি কমায়, ব্যান্ডউইথ বাড়ায় আর ইনপুট আউটপুট ইম্পিডেন্স পাল্টে দেয়। আচ্ছা, এই যে ফিডব্যাক প্রয়োগ করার কথা বললেন, এর কি কোনো নির্দিষ্ট পদ্ধতি বা গঠন আছে? হ্যাঁ, অবশ্যই। মূলত 4টে বেসিক টোপোলজি বা গঠন আছে। এটা নির্ভর করে দুটো জিনিসের উপর। কি কি? এক, আউটপুট থেকে সিগন্যালটা কিভাবে নেওয়া হচ্ছে, ভোল্টেজ হিসেবে নাকি কারেন্ট হিসাবে, এটাকে বলে স্যাম্পলিং। স্যাম্পলিং, আচ্ছা। আর 2, সেই সিগন্যালটা ইনপুটে কিভাবে মেশানো হচ্ছে, সিরিজে নাকি শান্ট বা প্যারালালি, এটাকে বলে মিক্সিং। স্যাম্পলিং আর মিক্সিং। হ্যাঁ, এই দুটোর ওপর ভিত্তি করেই 4টে টপোলজি হয়: ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ আর কারেন্ট শান্ট। তার মানে আউটপুট থেকে ভোল্টেজ বা কারেন্ট নিয়ে ইনপুটের সাথে সিরিজে বা প্যারালালি মেশানো, এই কম্বিনেশনে 4 রকম। ঠিক তাই। কোন প্যারামিটারটা আমরা কন্ট্রোল করতে চাইছি তার ওপর নির্ভর করে আমরা সঠিক টপোলজিটা বেছে নিই। তাহলে এই 4টি বেসিক ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার টপোলজি কি কি? ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ আর কারেন্ট শান্ট। এর কোনো পরিচিত উদাহরণ আছে? আমরা রোজকার ইলেকট্রনিক্সে দেখি এমন কিছু। খুব ভালো প্রশ্ন। একটা খুব কমন উদাহরণ হলো এমিটার ফলোয়ার, কমন কালেক্টর বা সিসি অ্যাম্প্লিফায়ার। ও হ্যাঁ, এমিটার ফলোয়ার। এটা কোন টপোলজির মধ্যে পড়ে? এটা হলো ভোল্টেজ সিরিজ নেগেটিভ ফিডব্যাকের একটা ক্লাসিক উদাহরণ। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো কি কি জানো? এর মেন বৈশিষ্ট্য হলো ভোল্টেজ গেইন প্রায় 1-এর কাছাকাছি থাকে। আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজকে ফলো করে। তাই নাম ফলোয়ার। হ্যাঁ, কিন্তু এর ইনপুট ইম্পিডেন্স খুব বেশি হয় আর আউটপুট ইম্পিডেন্স খুব কম হয়। তাইলে এমিটার ফলোয়ারের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি? গেইন প্রায় 1, হাই ইনপুট ইম্পিডেন্স আর লো আউটপুট ইম্পিডেন্স। আর এই হাই ইনপুট আর লো আউটপুট ইম্পিডেন্সের জন্যই তো একে বাফার হিসেবে ব্যবহার করা হয়, তাই না? ইম্পিডেন্স ম্যাচিংয়ের জন্য। একদম ঠিক। আগের স্টেজকে লোড করে না, আবার পরের স্টেজকে ভালোভাবে ড্রাইভ করতে পারে।
এটাই বাফারের কাজ। বেশ, নেগেটিভ ফিডব্যাকের ব্যাপারটা তো অনেকটা পরিষ্কার হলো। এবার তাহলে একটু পজিটিভ ফিডব্যাকের দিকে যাওয়া যাক। আপনি শুরুতেই বলছিলেন এটা অসিলেশন তৈরি করে। হ্যাঁ, যখন ফিডব্যাক সিগন্যালটা ইনপুট সিগন্যালকে কমানোর বদলে আরও শক্তিশালী করে, তখন সেটাকে পজিটিভ ফিডব্যাক বলে। আর এটাই অসিলেটর তৈরির মূল ভিত্তি। কিন্তু শুধু পজিটিভ ফিডব্যাক হলেই কি অসিলেশন শুরু হয়ে যাবে? না, শুধু পজিটিভ ফিডব্যাক হলেই চলবে না। অসিলেশন শুরু হওয়া এবং সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটো জরুরি শর্ত মানতে হয়। এগুলোকে বলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া। বার্কহাউসেন ক্রাইটেরিয়া, শর্ত দুটো কি কি? প্রথম শর্ত, পুরো ফিডব্যাক লুপটার মোড গেইন, মানে অ্যাম্প্লিফায়ারের গেইন এ আর ফিডব্যাক ফ্যাক্টরের বিটার গুণফল, যেটাকে লুপ গেইন এ বিটা বলে, সেটার মান অবশ্যই 1 হতে হবে। ম্যাগনিচিউডটা 1, এ বিটা ইকুয়াল টু 1। আচ্ছা, লুপ গেইন সমান সমান 1। আর দ্বিতীয়টা? দ্বিতীয় শর্ত হল, পুরো লুপ ঘুরে আসতে সিগন্যালের মোট ফেজ শিফট হতে হবে 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রির গুণিতক। মানে সিগন্যালটা যে দশায় বা ফেজে শুরু করেছিল, ঠিক সেই দশাতেই যেন ইনপুটে ফিরে আসে। মানে একই ফেজে ফিরতে হবে? হ্যাঁ, অনেকটা ধরো দোলনা দোলানোর মতো। ঠিক সময়ে ধাক্কা দিলে তবেই তো দুলতে থাকবে। ঠিক। মনে রাখার জন্য একটা লাইন বলতে পারো। বার্কহাউসেন বলে এ বেটা ইজ ইকুয়াল টু 1 হলে চলবে সার্কিট নিজের তালে, যদি ফেজ থাকে 0 ডিগ্রি বা 360 ডিগ্রির পালে। আহা, বেশ মজার তো। তার মানে অসিলেশন শুরু হওয়ার জন্য বার্কহাউসেনের শর্ত দুটি কি কি? লুপ গেন এ বেটা ইজ ইকুয়াল টু 1 হতে হবে, আর মোট ফেজ শিফট 0 ডিগ্রি বা 360 ডিগ্রি হতে হবে। আচ্ছা, এর কোনো বাস্তব উদাহরণ, মানে কোনো পরিচিত অসিলেটর সার্কিট? অবশ্যই। যেমন ধরো টিউনড কালেক্টর অসিলেটর। এটা একটা এলসি অসিলেটর। এলসি অসিলেটর মানে? মানে এর ফ্রিকোয়েন্সিটা একটা ইন্ডাক্টর এল আর একটা ক্যাপাসিটর সি দিয়ে তৈরি টিউনড সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট ঠিক করে। এই ট্যাঙ্ক সার্কিটটা থাকে ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালে। আচ্ছা, আর পজিটিভ ফিডব্যাকটা কিভাবে দেওয়া হয়? ফিডব্যাকটা দেওয়া হয় কালেক্টর সার্কিট থেকে বেস সার্কিটে, সাধারণত একটা ট্রান্সফর্মার কাপলিং বা কয়েল দুটোর মধ্যে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে। মানে ট্রান্সফরমারের সাহায্যে আউটপুট থেকে সিগন্যাল নিয়ে এমনভাবে ইনপুটে দেওয়া হয় যাতে বার্কহাউসেনের শর্তগুলো পূরণ হয়। হ্যাঁ, ঠিক তাই। ফেজ শিফটটা অ্যাডজাস্ট করে পজিটিভ ফিডব্যাক তৈরি করা হয়। এই ধরনের অসিলেটর সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ সিগন্যাল তৈরির কাজে লাগে। তাহলে টিউনড কালেক্টর অসিলেটরে কিভাবে পজিটিভ ফিডব্যাক তৈরি করা হয়? কালেক্টর এবং বেসের মধ্যে ট্রান্সফর্মার কাপলিং বা মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই। হ্যাঁ, আমরা দেখলাম ফিডব্যাকের দুটো দিক। নেগেটিভ ফিডব্যাক, যেটা অ্যাম্প্লিফায়ারের অনেক উন্নতি ঘটায়, যেমন গেইন স্টেবিলিটি, কম ডিস্টরশন, বেশি ব্যান্ডউইথ। এর 4টে টপোলজি দেখলাম: ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট। আর এমিটার ফলোয়ারের মতো একটা উদাহরণও দেখলাম। অন্যদিকে পজিটিভ ফিডব্যাক আর বার্কহাউসেনের দুটো শর্ত, এ বিটা ইকুয়াল টু 1 আর ফেজ শিফট 0 ডিগ্রি 360 ডিগ্রি মেনে চললে তৈরি হয় অসিলেটর, যার একটা উদাহরণ হল টিউনড কালেক্টর অসিলেটর। একদম। আর আমার মনে হয় ফিডব্যাকের এই মূল ধারণাটা বোঝা কিন্তু শুধু ইলেকট্রনিক্সের সিলেবাসের জন্য জরুরি নয়, তাই না? একদমই না। যে কোনো সিস্টেম ডিজাইন করতে গেলে এই ধারণাটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা আজকের অডিও অ্যাম্প্লিফায়ার হোক বা ভবিষ্যতের কোনো জটিল কমিউনিকেশন সিস্টেম বা রোবোটিক্সের কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, প্রযুক্তি যত এগোবে, আমার মনে হয় এই ফান্ডামেন্টাল বিষয়গুলো আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠবে। তাই শেখাটা চালিয়ে যেতে হবে আর কনসেপ্টগুলো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক বলেছ। আর এখানেই হয়তো আরেকটা মজার চিন্তার জায়গা আছে। আমরা তো ইলেকট্রনিক সার্কিটে ফিডব্যাক লুপ কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এই একই ধারণা কাজে লাগিয়ে আমরা কি আমাদের চারপাশে ঘটে চলা নানা ঘটনা, যেমন ধরো জীবজগতের ইকোসিস্টেমের ভারসাম্য বা অর্থনীতির সাইকেলগুলো, এমনকি আমাদের সামাজিক নানা ব্যবস্থার মধ্যে যে অদৃশ্য ফিডব্যাক লুপগুলো কাজ করে, সেগুলোকে একটু নতুন আলোয় দেখতে পারি? মানে সেগুলোর কার্যকারণ বুঝতে আরেকটু সাহায্য হতে পারে কি, এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সত্যি তো, ফিডব্যাক তো সর্বত্র, এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।